হচ্ছে প্রশ্ন পরীক্ষায় আসে নাই, লিখে ফেলেন। চার্ট অবশ্যই আমি গ্রুপে দিছি। তারপরে যদি কেউ না দেয় তাহলে গ্রুপ থেকে উঠাই নিবা। আমি এবার ডিসকাস করা শুরু করি। দেখেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ। অর্থাৎ আপনি একটা কোম্পানির, আমি আরেকটা কথা বলে নিই, শোনো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার এটা ফুটতে আরো আছে, ঠিক আছে? তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার শুধু এইখানেই কাজ লাগবে না, বাস্তবিক জীবনে সব জায়গায় কাজে লাগবে। যেমন তুমি তো প্রাইভেট জব করতে যাবে, অবশ্যই পরীক্ষায় আসবে। ইভেন সরকারি চাকরিতে, যখন তুমি সরকারি চাকরি করতে যাবে অর্থতে, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স সেক্টরে, ওখানেও চাকরি পরীক্ষায় আসে, ঠিক আছে? বা অ্যাকাউন্টস এর যত চাকরি পরীক্ষা আছে সেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই পরীক্ষায় আসে। তো সেই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শিখা একদম বাধ্যতামূলক। কেউ যদি এটা না শিখে তাহলে সে আবার কর্মক্ষেত্রে গিয়ে এটা ঝামেলায় পড়ে, সে আবার তখন করে শিখতে হয়। দেন হচ্ছে যখন তুমি জবে ঢুকে যাবা, ধরো ব্যাংকে ঢুকলা বা বিবিএ তে ঢুকলা অথবা যে কোনো জায়গায়, সরি, ব্যাংকে অথবা প্রাইভেট কোনো কোম্পানিতে, সেখানে গিয়েও শিখতে হইব, কারণ এটা লাগবেই। এটা বাস্তবিক জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা শিখাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি হচ্ছে সবগুলা নিয়ম শিখামু, মানে যত ঝামেলা আছে সবগুলা শিখাই দেবো। তো তোমাকে কখনো আটকাইতে পারবো না। বাট অফলাইন স্টুডেন্টরা এটা নিয়ে খুবই ডিপ্রেস, কারণ হচ্ছে বুঝে না বুঝে না বলে, মানে কঠিন বলে লাগে, আসলে কঠিন না। ওখানে অঙ্ক বড় তো, এর জন্য একটু ইয়া লাগে, কিন্তু কঠিন না। দেখো, শুরু করি আমি। জাস্ট শুধু না বুঝলে আমাকে বলবা, আমি একদম স্লোলি বুঝামু। আমি কিন্তু সেকেন্ড লিঙ্ক দিমু, ঠিক আছে? কেউ যদি না জয়েন দাও তাহলে আজকে আর ভিডিও দিতাম না। ফার্স্ট শোনো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে নগদ প্রবাহ। ইন্টারমিডিয়েটে ছিল, ছোট করে। নগদ প্রবাহ বিবরণী, এইখানে যত নগদ আছে সবগুলা নগদ অন্তর্ভুক্ত হইব, ঠিক আছে? সব নগদ। কিন্তু দুইটা অনগদ জিনিস এখানে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে যায়। সেজন্য এখানে সেই দুইটা অন্তর্ভুক্ত জিনিস হচ্ছে যে, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আর একটা হচ্ছে লস অন গেইন অন। এই দুইটা জিনিস, লসটা, তাহলে এটা দুইটা কিন্তু অনগদ। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে, কেউ যদি লিখো লিখতে পারো, আমি আস্তে আস্তে বলতেছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইনডাইরেক্ট পদ্ধতি, একটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। ইনডাইরেক্ট, ডাইরেক্ট। তো পরীক্ষায় সবচেয়ে বেশি যে পদ্ধতিটা ইউজ হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট পদ্ধতি। আর ডাইরেক্ট পদ্ধতিতে অঙ্ক একটা দিছি আমি, আহ অবশ্য আসে না, কখনো আসে নাই। এটা ইউজ করে একদম কম, এটা ঝামেলা আছে এর জন্য করে না, মানে কর্মক্ষেত্রে করে না, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তো সহজই। তো এখন আমাদের এইখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে নগদ প্রবাহ বিবরণী। আমরা জানি এটা হচ্ছে তিনটা ভাগে হয়। কয়টা ভাগে হয়? তিনটা ভাগে। তিনটা ভাগে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তিনটা ভাগে হবে। তাহলে তিন ভাগে যদি হয়, তিনটা ভাগের আলাদা আলাদা নাম আছে। নামগুলো হচ্ছে, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, দুই নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, তিন নাম্বার হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই তিনটা ধাপে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবসময় হয়ে থাকে। আর তিনটাই একটা চার্টের ভিতরে হইব। জাস্ট পরীক্ষায় তোমার কাছে জানতে চাইতে পারে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস, জাস্ট অপারেটিং অ্যাক্টিভিটি জানতে চাইতে পারে, কিন্তু কখনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস জানতে চাইতো না। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস জানতে চাইতো না। যেমন এবার ফুড ইয়ারে যে প্রশ্নটা আসছে, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস জানতে চাইছে। ফুড ইয়ারে অপারেটিং অ্যাক্টিভিটিস তার মানে একটা সহজ পার্ট। তাহলে আমি তোমাদেরকে দেখো, যে হচ্ছে তিনটা চার্ট দিছিলাম, তোমরা লিখছো চার্টগুলা? লিখছো? কথা বলো, লিখছো কিনা? জি ভাইয়া। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা হচ্ছে যে বিষয়টা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে, আগে দাপ আমি হচ্ছে চারটা ভালো করে বুঝাবো, ঠিক আছে? তো এর আগে লিখো, ক্যাশ ফ্লো সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এটা লিখে রাখো, এই প্রশ্নটা আসতে পারে। সিগনিফিক্যান্ট আমি লিখি নাই, আমি বলে দিতেছি, আমার প্রশ্ন মনে আছে, এটা দিতাম আমি যদি লিখতাম। সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস, লিখো, এই প্রশ্নটা লিখো। লিখছো? ডাইরেক্ট ইস্যু, এটাও ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চার্টে থাকবে কিন্তু অঙ্কে যাইতো না, নন ক্যাশ। সিগনিফিক্যান্ট নন। নন ক্যান অ্যাক্টিভিটিস, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, সিগনিফিক্যান্ট
নন ক্যাশ অ্যাক্টিভিটিস, আমি ধাপে ধাপে বুঝাই যাবো একদম সবটা, একটু সময় লাগবে, ঠিক আছে। সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এক নাম্বার, ডাইরেক্ট ইস্যু অফ কমন স্টক টু পারচেস অ্যাসেট। এটা বাংলায় হতে হচ্ছে তোমার যে সরাসরি শেয়ার দিয়া অ্যাসেট কিনে ফেলে, ফিক্স অ্যাসেট, স্থায়ী সম্পত্তি কিনে। তাহলে এটা কিন্তু নন ক্যাশ, এটা অবশ্যই আমি পরে বলবো, আগে লিখানো। 2 নাম্বার লিখো। আবার বলেন। ভাই এটা আবার কি বলেন? ডাইরেক্ট ইস্যু অফ কমন স্টক টু পারচেস অ্যাসেট, লিখছো? এটা লেখা দরকার ছিল, এগুলো লিখি নাই আমি। 2 নাম্বার লিখো, কনভার্সন অফ বন্ড। হুম হুম। পারচেস। হ্যাঁ, পারচেস অ্যাসেট। আরে যে কোনো শেয়ারের মাধ্যমে, আমি ইংলিশে শুধু বলে দিছি, আমি বাংলায় তো জানি, ইংলিশে তোমাদের ট্রান্সলেট করে দিছি আমি। কিভাবে বলছে যে ডাইরেক্ট ইস্যু অফ কমন স্টক, মানে সরাসরি, সরাসরি কম শেয়ারের মাধ্যমে স্থায়ী সম্পত্তি ক্রয় করা, বাংলায় বলে এটা, তো ইংলিশে থাকবে পরীক্ষা কিভাবে সেটা বলছি। ডাইরেক্ট ইস্যু অফ কমন স্টক টু পারচেস অ্যাসেট। তারপরে 2 নাম্বার লিখো, শুধু 4টা, বেশি না। কনভার্সন অফ বন্ড, অথবা কনভার্সন অফ বন্ডের পরে অথবা লিখবা, মানে অবলিক দিয়া, কনভার্টেড অফ বন্ড, কনভার্সন অফ বন্ড অবলিক কনভার্টেড অফ বন্ডস ইনটু কমন স্টক, মানে সে বন্ডের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে বন্ডকে রূপান্তর করে, ঠিক আছে। পরে লিখো, এটার মতনই হবে আরেকটা, আরেকটা কি যে, আরেকটা হচ্ছে ওই যে একটা, হ্যাঁ, লিখো, আরেকটা লিখো, ডাইরেক্ট ইস্যু অফ লোন অথবা ডেপ্ট, ডিইবিটি, ঠিক আছে, লোন অথবা ডেপ্ট টু পারচেস অ্যাসেট। ডাইরেক্ট ইস্যু, এত তাড়াতাড়ি লেও না কেন, এত স্লো কেন? ডাইরেক্ট ইস্যু অফ ডেপ্ট টু পারচেস অ্যাসেট, ঠিক আছে। আর একটা বাকি আছে মনে হয়। আর মাত্র 9 মিনিট আছে, এখনই কেটে যাবো গা। অর্ধেক বুঝে যেতাম না আমি। লিখো, পরে লিখো, এক্সচেঞ্জ অফ প্লান্ট অ্যাসেট। কেউ যদি হাত ঘুরায় বসে থাকেন, রেকর্ডিং দিতাম না আজকে, মনে রেখেন। হুম, যে যারা জয়েন দিছে না, না দেখবো, আমার কিছু হইতো না, আমি গ্রুপতে বার করে দিলাম দরকার হয়। বলেন এক্সচেঞ্জ অফ। এক্সচেঞ্জ অফ প্লান্ট অ্যাসেট, এক্সচেঞ্জ অফ প্লান্ট অ্যাসেট, এক্সচেঞ্জ মানে বিনিময়, বিনিময়, বিনিময় করা, ঠিক আছে। এবার আমরা আসি হচ্ছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়েছে কয় ধরনের? 2 ধরনের, ঠিক আছে। সবচেয়ে বেশি ইউজ হবে ইনডাইরেক্ট মেথড, আর ডাইরেক্ট মেথড হচ্ছে সবচেয়ে কম ব্যবহার হয়, যেটা কনসিস্টেন্সি বজায় রাখে। তো এগুলা এত আমি বলি না, আমি জাস্ট শুধু ইনডাইরেক্ট পদ্ধতিটা বলি, ঠিক আছে। ইনডাইরেক্ট পদ্ধতিটা অঙ্কটা করি। তাহলে ইনডাইরেক্ট পদ্ধতিতে দেখো, এটা হচ্ছে 4টা, আমি 4টা বুঝাই, তারপর আস্তে আস্তে যাই। এ হচ্ছে নেম থাকবে কোম্পানির, তারপরে স্টেটমেন্ট, তারপরে সালটা থাকবে, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপরে দেখো, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে প্রথম হচ্ছে নেট ইনকাম। ওকে, এই বড় লেখাটা কেউ যদি না লেখে তাহলে কিন্তু অঙ্কটা হইতো না, ঠিক আছে। এটা সবগুলো ইংলিশ বই, বাংলা বই, যত বই আছে সব বই এই লেখাটা লে আছে। বাংলা ইংলিশ বই লে আছে সবচেয়ে বেশি। বাংলা বই কেমনি লেখছে আমি দেখি নাই এখনো। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কেউ আমার একটা ফিনান্সের বই দিলেও তো পারে। আমি যাইয়ে আনা হয় না বাংলা। দেখো, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে নেট ইনকামের সাথে, এটা মূলত হচ্ছে অ্যাড হইব। তারপরে হচ্ছে দেখো, ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে যোগ হইব। ওকে, আমি যা বলতেছি এগুলা কিন্তু পাশে তোমাদের লিখতে হইব এখন। এখন এই 4টার মধ্যে কিন্তু অনেক কিছু বুঝার আছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সরাসরি যোগ হবে, ওকে। লস অন সেল অন অ্যাসেট, এটাও যোগ হবে। তারপরে দেখো,
আর একটা জিনিস বলি নাই এটা, দেখো এইখানে কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকবো। কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে হচ্ছে দুইটা ইয়ার দেওয়া থাকবে, অথবা ইন্ডিং অথবা বিগিনিং ভ্যালু দেওয়া থাকবে। আমি আবারও বলতেছি, কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকবে। কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে কি, 2 বছরে দেওয়া থাকে অথবা 4 5 6 7 বছরে দেওয়া থাকতে পারে। কিন্তু তোমাকে যেই সালের জন্য হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বের করতে বলবে, ওই বছরই হচ্ছে তোমাকে অঙ্কটা করতে হবে, এর আগের বছর নিয়ে। অর্থাৎ আমি 2015 সাল, 16 সাল, 17 সাল তিনটা দেওয়া আছে, এখন আমার 17 সাল বলছে, তাহলে আমি 16 আর 17 এই 2 সালের অঙ্কের ইনফরমেশন নিয়ে আমাকে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তাহলে সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমি আহ ভালো করে বুঝে নেব, অথবা ইন্ডিং অথবা বিগিনিং এই কথাটা লেখা থাকতে পারে, ঠিক আছে? এইভাবে হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট বলে এটাকে। তাহলে তোমার যদি কোনো কারেন্ট অ্যাসেট, ধরো 2016 সালে 10,000 টাকা আছে, 2017 সালে রঙ করুন, সেখানে 20,000 টাকা আছে, তার মানে বাড়ছে। তাহলে ইনক্রিজ যদি হয় কারেন্ট অ্যাসেট, সেটা হচ্ছে মাইনাস হইব, ঠিক আছে? তারপরে ডিক্রিজ হয়েছে কারেন্ট লাইবিলিটি, সেটা হচ্ছে যোগ হবে, ঠিক আছে? ডিক্রিজ হইলে, ডিক্রিজ হলে কি হবে? যোগ হবে। এটা চার্টে লেখা আছে, আমি যারা চারটা কই এখানে, এটা তো মনে হয় লিখছো, লিখছো না? লিখছো, দেখো এখানে হচ্ছে গোলাতে এটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ হবে অ্যামর্টাইজেশন এক্সপেন্স, এটাও ডেপ্রিসিয়েশন কে বোঝায়, ঠিক আছে? আহ অ্যামর্টাইজেশন এক্সপেন্স এটাও কিন্তু একই জিনিস, ডিপ্রিসিয়েশন কে বোঝায়। লন লস অন সেল অফ অ্যাসেট এটাও যোগ হবে, ওকে। গেইন অন সেল অফ অ্যাসেট বিয়োগ হবে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যোগ হবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট বিয়োগ হবে। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি যোগ হবে। ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি বিয়োগ হবে। তাহলে এইখানে যোগ বিয়োগ হবে, ওকে। তারপরে এইখান থেকে এই জায়গাটা তুমি করার পরে, ওকে, এই পাঁচটা করার পরে এই লাইনটা হইব, এই লাইনটা হবে, দেখো এখানে নেট ক্যাশ প্রোভাইডেড। সাবজেক্ট কোন আছে? কি কি? ও মনে হয় উল্টা দিছে, প্রথম ওই যে উল্টা দিছে। তাহলে দেখো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইউজড, অথবা ভাইয়া বলছে কি, হুম, ওটার বেলা উল্টা মনে হয় দিছে। এই যে নেট ক্যাশটা মনে হয় আগে দেওয়া ওই জায়গায় দেখো এইখানে দেখলাম। দেখো, এইখানে এই পর্যন্ত এখান পর্যন্ত অপারেটিং অ্যাক্টিভিটিস হয়ে গেছে। আমি এটা আরো বিস্তারিত আলোচনা করবো, অঙ্কটা সব ডিটেলস জানতে হইব। নাইলে পরীক্ষায় একটা এন্ট্রি যদি তুমি, তোমার যদি ডাউট থাকে, তাহলে তুমি আর এই অঙ্কটা মিলাইতে পারতা না। দেখো, নেট ক্যাশ প্রোভাইডেড অথবা ইউজড হইব, যদি অঙ্কে নেগেটিভ মান আসে তাহলে হচ্ছে ইউজড, আর যদি পজিটিভ আসে প্রোভাইডেড হইব। তাহলে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস এই ধাপ পর্যন্ত, তখন পর্যন্ত যেটা বুঝাইছে এটা গেছে। পরে দেখো ক্যাশ ফ্লো ফ্রম দ্য ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে এটাতে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে শুধুমাত্র ফিক্স অ্যাসেট গুলা সেল করলে আর পারচেস করলে আসবে। এটা দুইটা জিনিস, হয় সেল অথবা কি পারচেস। কোন জিনিস? শুধুমাত্র ফিক্স অ্যাসেট। সেল অফ ল্যান্ড, বিল্ডিং, ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট সবগুলো হতে পারে। পারচেস অফ ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এগুলা মেশিনারি, এগুলো হইব, ঠিক আছে? বিয়োগ হবে। তাহলে এখানে সেল করলে যোগ, পারচেস করলে বিয়োগ। তাহলে নেট ক্যাশ এখান থেকে দুইটা যেটা বড় হইব, তাহলে যদি যোগের হয় তাহলে হচ্ছে প্রোভাইডেড, আর মাইনাসের হইলে ইউজড হইব, ওকে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে। তারপরে দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আমি চারটা বুঝাইতেছি, চার্টের এলিমেন্টস গুলো পরে আলোচনা করতেছি। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তাহলে এখানে এসে ইস্যু অফ কমন স্টক, বানান ভুল আছে এখানে। ইস্যু অফ কমন স্টক অথবা বন্ড পেয়েবল, এখানে বন্ডের জায়গায় পেয়েবল লেখা থাকতে পারে, ঠিক আছে? অথবা কি থাকতে পারে? ইস্যু, ইস্যু থাকতে পারে। তাহলে এটা যোগ হইব। সেল অফ ট্রেজারি স্টক যোগ হবে। ব্রোয়িং অফ ব্যাংক লোন যোগ হবে। পেমেন্ট অফ বন্ড পেয়েবল বিয়োগ হবে। পারচেস অফ ট্রেজারি স্টক বিয়োগ হবে। পেমেন্ট অফ ব্যাংক লোন বিয়োগ বিয়োগ হবে। পেমেন্ট অফ ডিভিডেন্ড বিয়োগ হবে। তাহলে এখানে হচ্ছে ঠিক সেম ভাবে যদি যোগের আসে তাহলে প্রোভাইডেড, আর যদি মাইনাস আসে ইউজড। তারপরে একটা উপরের সবটির লগে যোগ বিয়োগ করার পরে একটা একটা মান আসবে, ওই মানটা এখানে হচ্ছে বিয়োগেরও আসতে পারে, যোগেরও আসতে পারে। তাহলে এখানে হবে নেট ক্যাশ ইনক্রিজ অথবা ডিক্রিজ, এই জায়গায় এটা, ঠিক আছে? তারপরে বিগিনিং এ যে ক্যাশটা দেওয়া থাকবে সেটার সাথে যোগ করলে অঙ্কটা মিলবে। অঙ্কটা পরীক্ষা সেন্টারই বুঝতে পারবা যে অঙ্কটা হয়েছে নাকি হয়েছে না। অঙ্ক যদি না মিলে তাহলে হয় নাই, ওকে। তাহলে আমি এবার প্রত্যেকটা জিনিস বিস্তারিত আলোচনা করি, শোনো। যদি মিলে তাহলে হয় নাই। কোনটা কোনটা? যদি মিলে অ্যামাউন্টটা তাইলে কি হয় নাই? মিললে বলতে এখানে অঙ্কটার উত্তর দেওয়া আছে, আমি অঙ্কে গেলে এটা বলবো, ঠিক আছে?
আমি অঙ্কে গেলে তারপরে বলবনি, সমস্যা নেই। এবার আসেন আমরা অঙ্কের যে বিষয়গুলা, আমরা যে কারেন্ট অ্যাসেট বলছি, কারেন্ট অ্যাসেট কোনগুলা বলেন তো? অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স। এগুলাই তো। আরেকটা হচ্ছে কি অ্যাক্রুড, অ্যাক্রুড ইনকাম, মানে বকেয়া আয়। এই চারটা ছাড়া কিন্তু আর আর কোনো কারেন্ট অ্যাসেট নাই। আরেকটা আছে ক্যাশ। ক্যাশ তো অঙ্কই, মানে ক্যাশ অঙ্ক, সেজন্য ক্যাশের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে ক্যাশ কখনো যাবে না। তাহলে ক্যাশটা হচ্ছে উপরে বিগিনিং আর এন্ডিং দেওয়া থাকবো। তাহলে আমার এন্ডিং এর সাথে যদি মিলে যায় তখনই হচ্ছে আমার অঙ্কটা হইব ক্যাশের, ঠিক আছে? ওই যে নিচের ক্যাশের কথা বলছি। তাহলে এন্ডিং এর সাথে যদি মিলা যায় অঙ্কটা, তখনই হচ্ছে অঙ্কটা হইব। আর সবসময় মনে রাখবো অপারেটিং অ্যাক্টিভিটিজে টোটাল জিনিস যায় কয়টা? একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, একটা হচ্ছে লস, একটা গেইন, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা কারেন্ট লায়াবিলিটিস। এই পাঁচটা জিনিস ছাড়া আর কোনো কিছু যায় না। কি কি আমি বলতেছি: ডেপ্রিসিয়েশন, লস, গেইন, তারপরে অ্যাসেট, আর হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এই পাঁচটা জিনিসে যাবে। জানি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাইলে হচ্ছে বিয়োগ হইব, আর কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি পেলে যোগ হইব। ঠিক কারেন্ট লাইবিলিটিস যদি কমে বিয়োগ, আর যদি কারেন্ট অ্যাসেট যদি বাড়ে বিয়োগ। এটা আমরা একদম আলোচনা করে আলাইছি। তারপরে 2 নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এইখানে শুধু দুইটা জিনিস যাইব। একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি গুলা যাইব যদি পারচেস করে আর সেল করে, এই দুইটা জিনিসই। অর্থাৎ এখানে শুধু স্থায়ী সম্পত্তি বিক্রি আর ক্রয় করা, এই দুইটা জিনিস যাবে। তার এবার আসেন ইয়াতে, এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোন কোন জিনিসগুলো যাবে? ওইখানে যাবে ডিভিডেন্ড প্রথমে যাবে, তারপরে হচ্ছে যদি কোনো বন্ড ইস্যু করো সেটা যাবে, বন্ড যাবে, শেয়ার যাবে, এই তিনটা জিনিস যাবো। তিনটা জিনিস সবসময় যাবো। ওখানে অন্য নাম থাকতে পারে, ট্রেজারি স্টক, এগুলা তো শেয়ারের নামই, ওইগুলা কোনো ফ্যাক্ট না, কিন্তু তিনটা জিনিসে যাবো: ডিভিডেন্ড, বন্ড, এবং কি হচ্ছে ডিভিডেন্ড, বন্ড আর স্টক। তাহলে ইস্যু করলে যোগ, আর যদি পেমেন্ট করে বিয়োগ, এটা বন্ডের ক্ষেত্রে। আর সব সময় ইস্যু যদি করে, ইস্যু করলেই শুধু যাবে হচ্ছে কিসে? কমন স্টক। কমন স্টক নয়তো আর কখনো যায় না এটা, কখনো কমন স্টক হচ্ছে পরিশোধ করে না টাকা, এটা ইস্যুই করে। সেজন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা যায় শুধুমাত্র ইস্যু করলেই। তাহলে এখন হচ্ছে আমরা বেসিক যে মোট চার্ট। আছে কত? হুম হুম, বলো। বলছে চারটে উঠান।